লাভলি মৈত্র থেকে কাঞ্চন মল্লিক থেকে শুরু করে সৌগত রায় কিংবা মন্ত্রী স্বপন দেবনাথ একের পর এক যেভাবে জুনিয়র চিকিৎসকদের এবং আন্দোলনকারীদের নিশানা করা হচ্ছে শাসক দলের তরফ থেকে, কুরুচিকর ভাষায় আক্রমণ করা হচ্ছে। কি বলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় দেখুন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আসলে যখনই কোনো গণ আন্দোলন হয়, বিশেষ করে সেটা যখন সাধারণ মানুষ করে এবং তাদের নিজেদের গায়ে সরাসরি রাজনৈতিক দল যখন রং যখন লাগতে না দেয়, তাদের নিজেদের মধ্যে তাদের আলাদা আলাদা রাজনৈতিক অভিমত থাকতেই পারে, কিন্তু সরাসরি কোনো রাজনৈতিক ছাতার তলায় না এসে যখন একটা বড় জনগোষ্ঠী আন্দোলন করে এবং সেই আন্দোলন যখন তাদের সফল হতে থাকে, তখন শাসক বিরোধী সকলে চেষ্টা করে সেই আন্দোলনটাকে ডিসক্রেডিট করতে। এটা আমরা বারবার দেখেছি। এনআরসি এর সময় দেখেছি যে কেন্দ্রীয় শাসক দল কখনো তাদেরকে আরবান নকশাল বলছে, কখনো অ্যান্টি ন্যাশনাল বলছে। আমরা কৃষক আন্দোলনের সময় দেখেছি যে কৃষক আন্দোলনের এটা আভ্যন্তরীণ বিষয়, বাইরের লোকে কেন কথা বলছে এটা নিয়ে, বা কৃষকরা কি গাড়ি করে আন্দোলন করতে আসছে সেটার ছবি দিয়ে কেন্দ্রীয় শাসক দলের লোকেরা পোস্ট করছিলেন। বর্তমানে আমি একটু বিস্মিত হচ্ছি না যে রাজ্যের শাসক দলের লোকেরা এই আন্দোলনকে একটা সার্টেন অংশ অন্তত এটাকে ডিসক্রেডিট করতে চাইছেন, কেননা তাদের খুব সুবিধে হতো যদি এই আন্দোলনটা যদি কোনো একটি বিশেষ রাজনৈতিক রং পেয়ে যেত, তাহলে তারা সরাসরি এটার বিরোধিতা করতে পারতেন বা তাদের নিজেদের কোর্টে তখন বলটা চলে আসতো, তাদের নিজেদের মাঠে তখন খেলা হতো। কিন্তু এখন মুশকিলটা হয়ে গেছে যে যেহেতু তারা ডাক্তাররা এবং সাধারণ মানুষ 1.5 মাস ধরে এই আন্দোলনটাকে বিশেষ কোনো রাজনৈতিক দলের আঙিনায় যেতে দেননি, তাই জন্য শাসক বিরোধী সকলের খুব সমস্যা হচ্ছে। হলে তাদের খুব সুবিধে হতো, কিন্তু এই সুবিধাটা হতে দেওয়া যাবে না। এটা সৌগতবাবু যদি মন খারাপ করেন তাতে কিছু করার নেই, বা স্বপনবাবু যদি তাতে মন খারাপ করেন তাতেও কিছু করার নেই, শুভেন্দুবাবুর মন খারাপ হলেও কিছু করার নেই। কিন্তু এই আন্দোলনটা কিন্তু এরকমই থাকবে এবং এই চেহারাটা এই রাজনৈতিক আঙ্গিনায় না যাওয়া মানুষের আন্দোলনটা, ডাক্তার হোক বা সাধারণ মানুষের, এটা কিন্তু আজীবন মনে থেকে যাবে মানুষের। আরজিকর কাণ্ড নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে একেবারে নীতি পুলিশি মন্ত্রী স্বপন দেবনাথের কুরুচিকর ভাষায় কিভাবে আক্রমণ করেছেন আরো একবার আপনাদের সামনে। আমার এলাকাতে আমি দেখেছি একটি দোকানে রাত্রিবেলা মেয়েরা মদ খেত, যার নাম হচ্ছে বিকাশের ঘর। আমি খবরটা পাওয়ার পর আমি 2 দিন পর রাত্রিবেলায় গেছি যে কোন মেয়েরা হোটেলে মদ খেতে যায় বা দেখা যায়। আমি হোটেলওয়ালাকে বলে এসেছি এখন থেকে কোনো মহিলাই হোটেলে মদ খেতে যাওয়া যায়। এটাও তো আমাকে দেখতে হবে, তাহলে ওই মহিলারা যদি মদ খেতে যায়, যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হয়, সেখানে আমাদের পাহারা দিতে হচ্ছে, এটাও তো করতে হচ্ছে। একটা ঘটনার কথা বলি, এই বৃষ্টির সময় কালকে রাত্রিবেলাতে একটি জায়গাতে 2টি ছেলে 1টি মেয়ে, রাত তখন 2টো, সে দেখা যাচ্ছে 2জন ওখানে মানে বিয়ার খাচ্ছে। যথারীতি পুলিশকে জানা হলো, বাবা মাকে ফোন করা হলো যে রাত 2টোর সময় আপনার মেয়ে কোন রাত জাগো আন্দোলনে গেছে। পুলিশ এসে তুলে নিয়ে গেল। এবার কি করবো বলুন, যে আমাদের ছেলেরা যদি না পাহারা দিত, তাহলে ওই মদ্যপ অবস্থায় মেয়েটা যদি কিছু হয়ে যেত, তাহলে তখন তো আবার দায়িত্ব আমাদের করতো লোকে। আন্দোলনে মোমবাতি জ্বালান, মিছিল করুন, যাই করুন তাই করুন, কিন্তু অনেক জায়গায় যখন যায় তখন আপনি খোঁজ করবেন আপনার মেয়ে কোথায় গেল। শেষে কিছু হলে দায়িত্ব এসে আমাদের ঘাড়ে চাপছে। কোনো তো অসুবিধা হচ্ছে না, কি দেখতে পাচ্ছেন না আপনারা? কেউ তো আমরা দেখতে পাচ্ছি টিভিতে প্রতিবাদ জানিয়ে দিয়ে পরের দিনই বিদেশে বেড়াতে চলে গেল। বারবার মহিলাদের অসম্মান করা হচ্ছে, ক্ষমতার অপব্যবহার, কড়া সমালোচনা অপরাজিতা আর্ধ এবং সমীর আইচে। আসলে উনি যে কথাটা বলেছেন যে মেয়েরা রাতে 2টোর সময় রাস্তায় বসে মদ খাচ্ছে, এটা উনি কি করে বলেছেন আমি জানি না, কারণ রাত্রির 2টোর সময় বসে যে মেয়েরা আন্দোলন করছে তাদেরকে তো আমরা দেখতে পাচ্ছি, কাউকে আমি অন্তত মদ খেতে দেখিনি। এবং মদ যে খাবে রাত্রির 2টোর সময় বসে, সে আন্দোলনের পার্ট হবে না।
সে তার অন্য কারণে, সে তার আনন্দ থেকে মদ খেতে পারে বা অন্য কোথাও মদ খেতে পারে, সুতরাং সে আন্দোলনের পার্ট নয়। রাস্তায় বসে যারা আন্দোলন করছে রাত 2টোর সময়, তারা মদ খাওয়ার জন্য আন্দোলনে বসে আছে, এটা তো অত্যন্ত মিথ্যে কথা, অত্যন্ত খারাপ একটা কথা, অত্যন্ত অপমানজনক একটা কথা। এবং উনি বলেছেন আমি সব হোটেল মালিককে বলে দিয়েছি মদ না দিতে। এবার যারা আন্দোলন করছে তারা কেউ হোটেলে বসে করছে না, তারা সবাই রাস্তায় বসে করছে, এটা বোধহয় উনি ভুলে গেছেন। আরেকটা জিনিস আমার মনে হয় যে আমাদের অভিভাবক যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তো একজন মহিলা, হ্যাঁ, এবং আমরা সবাই তার মানে তিনি আমাদের অভিভাবক, তিনি যেহেতু মুখ্যমন্ত্রী তিনি আমাদের অভিভাবক, সুতরাং তিনি ওনারও অভিভাবক, হ্যাঁ, এবং উনি সেই দলটাকে, সেই দলনেত্রীকে ফলো করেন। যারা এই ধরনের কথা বলেন না তারা ওনাকেও সম্মান করে না, এরা কোনো মহিলাদের সম্মান করে না, এরা মাননীয় মুখ্যমন্ত্রীকেও সম্মান করেন না, এই জন্য এই ধরনের কথা বলতে পারেন। এরা বেসিক্যালি নিজের মনের যে ভাবটা আছে না, এই কথার মাধ্যমে এদের বেরিয়ে পড়ে, এত মুখোশ পড়ে থাকে, সময় বিশেষে এই মুখোশটাকে রাখতে পারে না। মানে কালকেও সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ছেলে মেয়ে সবাই সমান সমান, ওনার কোনো রাইট নেই এই ধরনের বক্তব্য রাখার। আমার বাড়ির ছেলে মেয়েরা যদি কোনো কিছু করে, এই করে, সে দায়িত্ব আমার, অভিভাবকের সেই দায়িত্ব, অবশ্যই সমাজের সেই দায়িত্ব, সমস্ত কিছু। তা বলে তো উনি সেটাকে কদর্য করতে পারেন না, বা এই সিচুয়েশনে দাঁড়িয়ে এই ধরনের কথা কখনোই বলতে পারেন না। মহিলারা রাত্রিবেলা যাবেন না দিনের বেলা করে যাবেন, এটাকে উনি ঠিক করে দেবেন? ভারতবর্ষের সংবিধান কি তাই বলে? আমি জানি না এইসব, মানে এনারা মন্ত্রী হয়ে গেছেন ঘটনাচক্রে, কতটা এনাদের যোগ্যতা আছে সেটা নিয়ে প্রশ্ন থাকে। এবং ক্ষমতার অপব্যবহার যদি দেখতে হয় তাহলে এই বর্তমান শাসক দল যা করছে ক্ষমতার অপব্যবহারের চূড়ান্ত নিদর্শন রাখছে। এত বড় একটা আন্দোলন হলো, তাতে সমব্যথিত উনি ননই, বোঝাই যাচ্ছে। সেখানে এই ধরনের কটাক্ষ করছেন, উনি কে বলে দেওয়ার পরে যে উনি সন্ধ্যেবেলার পরে মহিলারা ওখানে যেতে পারবেন না? উনি কে? তাহলে আপনি বলুন, আপনার সরকার বলুক যে আমরা বাংলার মানুষকে সিকিউরিটি দিতে পারবো না, বলুক মহিলারা রাত্রিবেলা ডিউটিতে যেতে পারবেন না। সমস্ত মানে ভদ্রলোকদের সত্যি মতিভ্রম, ক্ষমতার অপব্যবহার, এগুলি বলুন।